আন্তর্জাতিক স্তরে পুরোপুরি জোকারে পরিণত হয়েছে পাকিস্তান। প্রথমত তাদের ট্যাঙ্কারের উপর হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা। পরবর্তীকালে সেই এলপিজি ট্যাঙ্কারে যে 24 জন পাকিস্তানি নাগরিক ছিলেন ক্যাপ্টেন সহ, তাদেরকে আটক করে রাখে হুতিরা। অর্থাৎ একটি কাজ করতে গিয়ে পাকিস্তান এমন লেজে গোবরে অবস্থায় আন্তর্জাতিক স্তরে পড়ে গেছে, যা রীতিমতো তাদেরকে নিয়ে হাস্যরসের উদ্বেগ ঘটিয়েছে। কি হয়েছে পুরো ঘটনা দেখুন। এখানে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ইসরায়েল পাকিস্তানের একটি এলপিজি ট্যাঙ্কারের উপর ড্রোন হামলা করেছে। এই ট্যাঙ্কারটি কোথায় দাঁড়িয়েছিল? এই ট্যাঙ্কারটি দাঁড়িয়েছিল রাসেল ইসা পোর্টে। এই রাসেল ইসা পোর্ট কিন্তু সম্পূর্ণভাবে হুতিরা কন্ট্রোল করে, অর্থাৎ ইয়ামেনের এই বিদ্রোহী গ্রুপ কিন্তু কন্ট্রোল করে। এই রাসেল ইসা পোর্ট কিন্তু রেড সি যেটা আছে লোহিত সাগর, তার একদম শুরুতে অবস্থিত। এই পার্টিকুলার পোর্ট দিয়েই ইয়ামেনের এই বিদ্রোহী গ্রুপ হুতিরা দিনের পর দিন অস্ত্র আমদানি করে, এলপিজি আমদানি করে। এবার পাকিস্তানের এই এলপিজি ট্যাঙ্কার কেন হঠাৎ করে রাসেল ইসা পোর্টে চলে গেছিল, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। যেহেতু রাসেল ইসা পোর্টে এই ধরনের পাকিস্তানি ট্যাঙ্কারকে দেখতে পায় ইসরায়েল, ফলে ইসরায়েল কিন্তু এই ট্যাঙ্কারের উপর ড্রোন হামলা শুরু করে। এর ফলে এই ট্যাঙ্কারে আগুন ধরে যায় এবং বহু ভিডিও সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে এলপিজি সিলিন্ডার ফেটে যায় এবং এই শিপটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। দেখুন, এর একটা ইম্প্যাক্ট এখনই বলে দেওয়া যায় যে পাকিস্তান এবং সৌদি নিজেদের মধ্যে কিন্তু যে ডিফেন্স প্যাক্ট করেছে তা কিন্তু ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না। সৌদি কেন পাকিস্তানকে বেছে নিয়েছে এটা বুঝুন। ইসরায়েলের হানার থেকে বাঁচার জন্য সৌদি পাকিস্তানকে বেছে নিয়েছে। পাকিস্তানের কাছে নিউক্লিয়ার শক্তি আছে। সৌদি ভাবছে নিউক্লিয়ার শক্তি এই মুহূর্তে ইসরায়েলের বিপক্ষে লড়ার জন্য প্রয়োজন। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে ইয়ামেন, তাদের সঙ্গে পাকিস্তানের অত্যন্ত ভালো সম্পর্ক। এবার এমন একটা জায়গায় পুরো পরিস্থিতিটাকে নিয়ে যাওয়া হলো যাতে এই সৌদি কিংবা ইয়ামেন দুজনেই বুঝতে পারছে পাকিস্তান কোনোভাবে ইসরায়েলের হানার থেকে তাদেরকে বাঁচাতে পারবে না, উল্টে পাকিস্তানকে বাঁচানোর জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ ইসরায়েল সৌদির আক্রমণ, মানে ইসরায়েল যদি সৌদিকে অ্যাটাক করে, পাকিস্তানের বাঁচানোর ক্ষমতা সৌদিকে নেই, তা অন্তত কালকের এই অ্যাটাকের পর পরিষ্কার হয়ে গেছে। দেখুন, যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে এই এলপিজি ট্যাঙ্কারে 24 জন মেম্বার ছিলেন, যাদের মধ্যে 2 জন শ্রীলঙ্কার এবং 1 জন নেপালীয় কিন্তু ছিলেন। অর্থাৎ সব মিলিয়ে এই পুরো ঘটনা আজকে পাকিস্তানকে কতটা ভরসা করা যায় সেই প্রশ্ন কিন্তু তুলে দিল। এই পুরো খবরটি ঘটে 17ই সেপ্টেম্বর, কিন্তু আজকে যখন আমি ভিডিও করছি অর্থাৎ 29 তারিখ, এতদিন অবধি কিন্তু এই খবরটি সামনে আসেনি। কিন্তু আমি তো বললাম পাকিস্তান প্রথম থেকেই এমন কিছু কাণ্ড কারখানা ঘটায় যে আলটিমেটলি তারাই জোকারে পরিণত হয়। এবার এই খবরটিকে কে কালকে সামনে আনেন? পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার, যে ইন্টেরিয়ার মিনিস্টার আবার পিসিবি চেয়ারম্যান, যে ইন্টেরিয়ার মিনিস্টার আবার পিসিবি পাশাপাশি এসিসি প্রেসিডেন্ট, যিনি অলরেডি দুবাইতে ভারতের ক্রিকেট দলের কাছে নাকানি চোবানি খেয়েছেন, তিনি এখানে স্টেটমেন্ট দিয়েছেন পাকিস্তানের ডিপ্লোম্যাটরা অসাধারণ কাজ করেছে। তারা হুতি বিদ্রোহী গ্রুপের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের 24 জন নাগরিককে ছাড়িয়ে এনেছেন, আমি এদেরকে কংগ্রাচুলেট জানাই। অর্থাৎ যে খবর আন্তর্জাতিক স্তরের কাছে ছিলই না, সেই খবর পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশিত হয়ে যায় এবং বোঝা যায় এখানে পাকিস্তান বড়সড় সমস্যায় পড়েছে এবং লেজে গবরে একটা অবস্থান কিন্তু তৈরি হয়েছে। এবার এই পার্টিকুলার জায়গায় এলপিজি ট্যাঙ্কার কেন, প্রশ্ন কিন্তু অনেক ওঠে। পাকিস্তানের এলপিজি ট্যাঙ্কার কেন এই ইয়ামেন বা হুতি কন্ট্রোলড এই রাসেল ইসা এয়ারপোর্টে পৌঁছালো, তাই সেটা এখন আলোচ্য বিষয়, প্রধান আলোচ্য বিষয়। দেখুন, প্রথমত এলপিজি হলো এই অঞ্চলের মেজর ইম্পোর্টের একটা বিষয় এবং ইয়ামেন কিন্তু এখানে এলপিজি ইম্পোর্ট করার সময় অনেক ট্যাক্স রেভিনিউতেও ছাড় দেয় এবং ইয়ামেন কিন্তু অনেক ট্যাক্স রোজগারও করে। ফলে এলপিজি কিন্তু ওই অঞ্চলের সাধারণ মানুষের ব্যবহারযোগ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এবার আজকের দিনে দাঁড়িয়ে যদি এই এলপিজি সাপ্লাই চেনের উপর অ্যাটাক করা যায়, তাতে কিন্তু ইয়ামেনের এই যে ট্যাক্স রেভিনিউ জেনারেট সিস্টেম, সেটাতে অ্যাটাক করা যাবে, তাই ইসরায়েল ভালো করে বুঝতো। আর এখন এই যুদ্ধের যদি পরিবেশটা দেখেন তাহলে দেখবেন সব দেশের ইকোনমিক্যাল স্ট্রেংথ এবং উইকনেসটা খুব ভালো করে জানে। ফলে এখন যুদ্ধ শুধুমাত্র আর্মি ভার্সেস আর্মি হচ্ছে না, এটা যুদ্ধটা যেটা হচ্ছে তা হলো ইকোনমিক সিস্টেমকে ডিস্ট্রয় করার যুদ্ধ হচ্ছে। আপনারা যদি দেখবেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেনের এনার্জি সেক্টরকে টার্গেট করছে, যে এনার্জি সেক্টর ইউক্রেনের
শক্তিশালী আর্নিং রেভিনিউ জেনারেট সিস্টেমকে ধরে রেখেছে। পাশাপাশি ভারত আমেরিকার ক্ষেত্রে ট্রেড ওরিয়েন্টেড যে লড়াইটা চলছে সেটাও কিন্তু পুরোপুরি ইকোনমিক সিস্টেমকে বাঁচানোর লড়াই বা এই সিস্টেমটাকে রক্ষা করার লড়াই। ফলে সব মিলিয়ে এই যুদ্ধের প্রকৃতিগুলোও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে। ফলে এই এলপিজি ট্যাঙ্কার পাকিস্তান কেন পাঠিয়েছিল তাতে একটা জিনিস যখন প্রশ্নচিহ্নের মধ্যে পুরো বিষয়টা উঠে যায়। পাশাপাশি এটাও ঠিক, এই এলপিজি ট্যাঙ্কারকে অ্যাটাক করে ইসরায়েল শুধুমাত্র পাকিস্তানকে বার্তা দিয়েছে তা নয়, ইয়ামেনকেও কিন্তু বার্তা দিয়েছে যে তোমাদের ইকোনমিক সিস্টেমকে আমরা কিন্তু এবার ধ্বংস করে দেব। এবার এই এলপিজি ট্যাঙ্কারের ভিতরে এই কার্গোশিপ, ডুয়েল কার্গোশিপ, এর ভিতরে আদতে এলপিজি ছিল নাকি অস্ত্র ছিল নাকি কি ছিল কেউ জানে না। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত খারাপ একটা জায়গায় কিন্তু পাকিস্তান পড়ে গেল। কারণ হুতি যারা বিদ্রোহী গ্রুপ, যাদের সাথে পাকিস্তানের সে অর্থে কোনো সম্পর্ক সে সময় ছিল না, মানে সে অর্থে গভীর সম্পর্ক ছিল না, তারা পাকিস্তানের এই সকল নাগরিকদের অ্যাটাক করে এবং তাদেরকে গ্রেফতার করে নেয় ইনফরমেশন ইন্টারোগেশনের জন্য। অবশেষে যেটা বোঝা যাচ্ছে তা হলো এই যে হুতি গ্রুপ, যাদের সাথে আমার সৌদির ঝামেলা, এই হুতি কিন্তু ইরান ব্যাকড একটি গ্রুপ, ফলে সৌদিরও এদের সাথে লড়াই। এবার পাকিস্তান পড়ে গেছে মাঝখানে। ফলে পাকিস্তান এমন একটা জায়গায় পড়ে গেছে যে তারা সৌদির সঙ্গে ডিফেন্স প্যাক্ট করেছিল ইসরায়েল থেকে বাঁচানোর জন্য। এবার সৌদিকে তো তারা ইসরায়েল থেকে বাঁচাতে পারেইনি, উল্টে তারা নিজেরাই হুতির আক্রমণের সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের নাগরিকদের গ্রেফতার করেছে হুতি বিদ্রোহী গ্রুপরা। এই সব মিলিয়ে আজকে যে পরিস্থিতি লোহিত সাগরে ঘটেছে, যা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক স্তর রীতিমতো আলোচনা করছে, তাতে কিন্তু পাকিস্তানের দৈন্য দশা ফের একবার আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করলো। এবং একটা জিনিস বোঝা গেল, পাকিস্তানকেই এখন বাঁচানোর জন্য লোক দরকার। পাকিস্তান যতই সৌদির সঙ্গে ডিফেন্স প্যাক্ট করুক কিংবা হুতির সঙ্গে চুক্তি করুক কিংবা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব পাতাক, পাকিস্তানের এই মুহূর্তে সব থেকে সেফগার্ড মেজারমেন্ট প্রয়োজন। এবং কালকে কিন্তু ফের একবার ইসরায়েলের এই ড্রোন হামলা পরিষ্কার করে দিল। আর ইসরায়েলের পাকিস্তানের প্রতি রাগটা কোথায় আপনারা জানেন, অপারেশন সিন্দুরের ঠিক আগে পাকিস্তান কিন্তু হামাসকে আশ্রয় দিয়েছিল। পাকিস্তানের পিওকেতে দিনের পর দিন হামাসের হয়ে প্রচার সভা চলেছে, সেখানে আলোচনা চলেছে, অনেক রকম কিন্তু বিতর্ক সে সময় হয়েছিল। এবং অপারেশন সিন্দুরের পরবর্তী সময় ইসরায়েল পরিষ্কার বলেছিল আমরা ভারতের সঙ্গে আছি এবং হামাস এবং পাকিস্তানকে শেষ করতে যা করা দরকার আমরা ভারতকে সাহায্য করতে পারি সেটি করার জন্য। ফলে পাকিস্তানের উপর কিন্তু ক্ষোভ বাড়ছে ইসরায়েলের, তা কিন্তু এই হামলা ফের একবার প্রমাণ করে দিল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।